আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতি আর কূটনীতির আলো আঁধারির যে খেলা, সেই খেলায় সবসময় যা আসলে সামনে দেখা যায় তার চেয়ে বহুগুণ বেশি সত্য কিন্তু লুকিয়ে থাকে নেপথ্যের রুদ্ধদ্বার ঘরগুলোতে। ঢাকা আর দিল্লির পাওয়ার করিডোরে গত ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় ঠিক তেমন কিছু চাঞ্চল্যকর আর গভীর ঘটনা ঘটে গেছে, যা আমাদের দক্ষিণ এশীয় ভূ রাজনীতিকে আমি মনে করি এক চরম সংবেদনশীল মোড়ে এনে দাঁড় করিয়েছে। মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশের ক্ষমতার শীর্ষস্তরের ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক শেষ করেই আচমকা দিল্লির বিমান ধরেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত তড়িঘড়ি করে ভারতের সাউথ ব্লকে ছুটতে হলো কেন এই ঝানু কূটনীতিককে? দর্শক, ঢাকার দরবার থেকে ঠিক কি বার্তা তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বা কি বার্তা পেলেন, যার জন্য এক মুহূর্ত সময় এখানে নষ্ট করার কোনো সুযোগ মিলল না বা সুযোগ ছিল না? একটু পেছনের ঘটনাগুলো বিশ্লেষণ করলে আমি মনে করি একটি গভীর দার্শনিক ও এর পাশাপাশি রাজনৈতিক বেশ কিছু সত্য উন্মোচিত হবে। দেখুন, রাষ্ট্র পরিচালনা আর কেবল আবেগ কিংবা রাজপথের স্লোগান দিয়ে আসলে চলে না। সেখানে দিন শেষে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ভারতীয় দূত দীনেশ ত্রিবেদীর ১.৫ ঘন্টা ব্যাপী এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো কূটনৈতিক প্রটোকল না মেনে কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই প্রায় ৮ ঘন্টা তারা কিন্তু একান্তে কথা বলেন। এর পরদিন অর্থাৎ সোমবার দুপুরে তিনি প্রথমে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, এবং তার পরপরই বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। দায়িত্ব নেওয়ার প্রায় ১.৫ মাসের মাথায় এটাই ছিল বর্তমান প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের প্রথম আনুষ্ঠানিক একটি সাক্ষাৎকার। কিন্তু দর্শক, এই বৈঠকের রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। এই জরুরি দিল্লি যাত্রার পেছনে মূল অনুঘটক হিসাবে কাজ করেছে ঢাকার দেয়া কয়েকটি স্পষ্ট ও কড়া বার্তা। সুপ্রিয় দর্শক, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমের কাছে প্রকাশ্যে কিছু বিষয় স্বীকার করেছেন। তিনি এখানে বলেছেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে দিল্লির কাছে কড়া একটি বার্তা দেওয়া হয়েছে। একই সাথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত যে সকল আসামিরা ভারতে পালিয়ে আছেন সেটি উল্লেখ করে তাদেরও কিন্তু দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের জোর দাবি জানিয়েছে ঢাকা। কিন্তু দর্শক, পর্দার আড়ালের রাজনৈতিক বিশ্লেষকরা খুব ভালো করেই আসলে জানেন বিষয়টির মাত্রা কেবল এই চিঠিপত্রের আদান প্রদানে কিন্তু কোনোভাবে সীমাবদ্ধ নয়। শেখ হাসিনা দিল্লির ক্ষমতার অলিন্দে অবস্থান করে সম্প্রতি ভারতীয় সাংবাদিকদের সাথে সরাসরি কিন্তু এক মত বিনিময় সভায় অংশ নিয়েছেন, যা আমরা সবাই জানি। এই ঘটনাটি ঢাকার বর্তমান যে শাসক গোষ্ঠী বা বিএনপি সরকার, তাদের ভেতরে প্রচন্ড অস্বস্তি এবং বলা চলে এক ধরনের প্রচ্ছন্ন ক্ষোভের জন্ম কিন্তু দিয়েছে, যেগুলো কিন্তু তাদের আচার আচরণে কূটনৈতিক বার্তার মাধ্যমে আমরা দেখেছি। রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সম্পর্কটি আসলে কোনো একদিনে গড়ে ওঠেনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিগত কয়েক দশকের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সমীকরণ, তাতে আওয়ামী লীগ এবং ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত সুদৃঢ় ছিল। কিন্তু ক্ষমতার যে পালাবদল, সেই পালাবদলের পর ঢাকা যখন দিল্লির উপর এক ধরনের চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করছে, তখন ভারতের অবস্থানকেও গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বুঝতে হবে। দর্শক, ভারতে অবস্থানরত শেখ হাসিনা কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ও দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রতার প্রতীক। এটা অবশ্যই স্বীকার করতে হবে। আন্তর্জাতিক কূটনীতিতে ভারত কখনোই তার দীর্ঘদিনের বিশ্বস্ত যে অংশীদার, সেই অংশীদারের রাতারাতি ত্যাগ করার ইতিহাস কখনোই কিন্তু তৈরি করেনি। কিন্তু এই টানাপোড়েনের মাঝেই আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রিক্স শীর্ষ সম্মেলন। আঞ্চলিক জোট বিমস্টেকের সভাপতি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতিমধ্যে কিন্তু এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিন্তু এই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী দিল্লি যাবেন কি যাবেন না তা নিয়ে বর্তমানে কিন্তু এক অদ্ভুত রকমের ধোঁয়াশা বলা চলে মনস্তাত্ত্বিক খেলা তৈরি করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, প্রধানমন্ত্রীর দিল্লি যাওয়ার বিষয়ে সরকার এখনো কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে অভিজ্ঞ রাষ্ট্রচিন্তাবিদ যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতকে এড়িয়ে চলার সুযোগ বাংলাদেশের মতো দেশের জন্য কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন কিন্তু এই বিষয়ের আলোকে থেকেই যায়। রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে এবং অভ্যন্তরীণ কিছু কট্টরপন্থী গোষ্ঠীর প্রতিক্রিয়া এড়াতে হয়তো এই সফরকে শেষ মুহূর্ত পর্যন্ত গোপনীয় কিংবা অনিশ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু বিশ্ব রাজনীতি ও রাষ্ট্রীয় বাস্তবতার মোড়ে দাঁড়িয়ে দিল্লি সফর এড়ানোর সুযোগ কিন্তু অত্যন্ত সীমিত। কারণ দেশ কিন্তু নানাবিধ সংকটের মুখোমুখি হয়ে আছে এবং সংকট থেকে উত্তরণের পথ এখানে বেশিরভাগই ভারতের সাথে জড়িত। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের জন্য। দর্শক, ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কিন্তু ঘটে গেছে আরেকটি চরম নাটকীয় ও বলা চলে প্রচ্ছন্ন ঘটনা, যা এই পুরো সমীকরণকে আরো বেশি রহস্যময় কিন্তু করে তুলেছে। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন সচিবালয়ে প্রকাশ্যে একের পর এক বৈঠক করছেন, ঠিক সেই একই সময়ে নীরবে ঢাকা সফর করে গেছেন ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জয়। চীন সফর শেষ করেই 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল নিয়ে রবিবারে এয়ার ইন্ডিয়ার নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং এর পাশাপাশি রেডিসন ব্লু হোটেলে অবস্থান নেন। ডিজিএফআই এর বিশেষ আমন্ত্রণে সংগঠিত এই সফরে প্রধান বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সাথে। নির্ভরযোগ্য কিছু কূটনৈতিক সূত্র এমনও ইঙ্গিত দিচ্ছে যে এই শক্তিশালী দলটির সাথে স্বয়ং প্রধানমন্ত্রীরও সংক্ষিপ্ত ও গোপনীয় নাকি কথাবার্তা হয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে এই দুটি ঘটনার সহাবস্থান কিন্তু অত্যন্ত অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। একদিকে একজন রাজনৈতিক হাই কমিশনারকে দিয়ে দৃশ্যমান কূটনৈতিক যে দর কষাকষি সেই দর কষাকষি করা, অন্যদিকে গোয়েন্দা প্রধানকে পাঠিয়ে গভীর নিরাপত্তা ও ভূ রাজনৈতিক যে বোঝাপড়া সেই বোঝাপড়া বজায় রাখা, এটি দিল্লির বহুমুখী রাষ্ট্রনীতিরই এক অনুপম উদাহরণ বলা চলে। এখানে ভারত সরকার এবার পেশাদার কূটনীতিকদের পরিবর্তে একজন পুর খাওয়া রাজনীতিবিদ, সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে কেন ঢাকায় পাঠালো, তার উত্তর লুকিয়ে আছে এই মনস্তাত্ত্বিক কৌশলটির ভেতরেই। গত 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর থেকে তিনি প্রতিটি পদক্ষেপে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বলে কিন্তু ধরে নেওয়া হচ্ছে। ঢাকার কড়া বার্তার জবাবেও তিনি সংবাদ মাধ্যমের সামনে অত্যন্ত হেসে হেসে বলেছেন তারা সামনের দিকে তাকাতে চান। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে মন্তব্য করেছেন, দুটি গণতান্ত্রিক দেশের মধ্যে যখন দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয় তখন নানা ধরনের বিতর্ক বা ভিন্নমত থাকবেই, নইলে সেটি গণতন্ত্র থাকবে না। তবে সবকিছুর ঊর্ধ্বে দুই দেশের সাধারণ মানুষের কল্যাণ ও একটি সুন্দর দ্বিপাক্ষীয় সম্পর্কই এখানে চূড়ান্ত সত্য। কিন্তু সুপ্রিয় দর্শক, এই কথার পিঠে কথা থেকে কিন্তু যায় বাংলাদেশ আজ রাজনৈতিকভাবে যে উত্তেজনাকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এবং আমরা প্রতিদিন আমাদের আলোচনায় যেগুলো উল্লেখ করে থাকি, সেখানে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুভাবাপন্ন করে রাখা কোনো টেকসই কৌশল আদৌ কি হতে পারে? না। ঢাকা থেকে যে বার্তা নিয়ে দীনেশ ত্রিবেদী দিল্লিতে গেছেন, সেখানে হয়তো শেখ হাসিনার প্রত্যর্পণ এবং অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ের কথা উল্লেখ রয়েছে, কিন্তু ভারতের সাউথ ব্লকের মূল চিন্তা হচ্ছে আঞ্চলিক স্থায়িত্ব ও নিরাপত্তা। ভারত কখনোই চাইবে না তার পূর্ব সীমান্তে এমন কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক বা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা কাঠামোকে ঝুঁকিতে ফেলার জন্য এমন কোনো শক্তি এখানে চলে আসুক। বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে যে একটি ভারসাম্যপূর্ণ জঙ্গিবাদ মুক্ত সীমান্ত নিশ্চিত হয়েছিল, ভারত সেই ঐতিহাসিক স্বস্তি ও বিশ্বাসকে কিছুতেই আসলে ভুলে যেতে পারে না এবং তারা সেই বিষয়টি নজরে রেখে কিন্তু কাজ করছে। সুতরাং আজকের এই পরিস্থিতিতে ঢাকা এবং দিল্লির রাষ্ট্রনায়কদের অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিতে হবে।
কেবল সস্তা জনপ্রিয়তা কিংবা অভ্যন্তরীণ জনমতকে সন্তুষ্ট করার জন্য ভারতকে ক্রমাগত চাপে ফেলার যে চেষ্টা করা হচ্ছে, দীর্ঘমেয়াদে তা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থের পরিপন্থীও কিন্তু হতে পারে। দর্শক, দীনেশ ত্রিবেদীর জরুরি দিল্লি সফর শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারকে কি বার্তা দেয় এবং সাউথ ব্লক তার জবাবে কি সিদ্ধান্ত নেয়, তার উপরই আসলে নির্ভর করছে আগামী ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং ঢাকা দিল্লি সম্পর্কের নতুন একটি গতিপথ। দেখুন, আবেগের রাজনৈতিক ক্ষোভ সাময়িক করতালি এনে দিতে পারে ঠিকই, কিন্তু দিন শেষে ঠান্ডা মাথার কূটনীতি আর ঐতিহাসিক বন্ধুত্বের বাস্তবতাই রাষ্ট্রকে টিকিয়ে রাখে। তাই সামনের দিনগুলোতে ঢাকা দিল্লি সম্পর্কে বরফ গলে নাকি নতুন কোনো ঝড়ের আভাস পাওয়া যায়, সেটির উত্তর পেতে হলে আমাদের হয়তো আরো কিছুদিন গভীর উদ্বেগের সাথে অপেক্ষা করতে হতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।